কি ঘটছে বাংলাদেশে? আমরা দেখলাম যে অবৈধ অসাংবিধানিক সরকার, অবৈধ অসাংবিধানিক ভাবে সাজানো নির্বাচনের যে অপচেষ্টা বা কৌশল, সেখানে আমরা দেখলাম তফসিল ঘোষণা হলো। এবং তফসিল ঘোষণায় আমরা তার আগের আয়োজনে দেখলাম যে 60% মানুষ যে রাজনৈতিক দলকে সমর্থন করে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, যার হাত ধরে বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না ইউনূস। এই তফসিল ঘোষণার পরপরই আমরা দেখলাম হাদি ইনকিলাব মঞ্চের যিনি সভাপতি, তাকে হত্যার চেষ্টা করা। কি হচ্ছে আসলে? জি, আপনাকে ধন্যবাদ আপা। পাশাপাশি যারা হচ্ছে আরপি স্টেশনের মাধ্যমে আমাদেরকে শুনছেন, সেজন্য ধন্যবাদ। বিগত কয়েকদিন ধরে আসলে মানে গতকাল থেকে আজকে পর্যন্ত 2 দিন হলো তো ঘটনা প্রবাহ একটু দেখার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। আমি একটু প্রথমে বলে নিই যে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার চাইলে আনিসুল হককে ধরে নিয়ে আসতে পারে, সালমান এফ রহমানকে ধরে নিয়ে আসতে পারে, আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীকে জেলে নিতে পারে, অসংখ্য নেতাকর্মীকে হত্যা করতে পারে। তার প্রশ্ন হচ্ছে যে হাদিকে যে গুলি করেছে, হ্যাঁ, তাকে ধরার জন্য এত আয়োজনের তো কিছু নেই। ঢাকার শহরে প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরার আওতায়, তাই না? সে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, মোটরসাইকেল দিয়ে কোন জায়গা থেকে কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার হওয়ার কথা। কিন্তু দেখেন সেইখানে তারা এটা কেন করেছে? তারা একটা মানে ব্লেম গেম করছে। এখানে দুটো জিনিস আমি প্রথমে বলে নেই, যেটা আমার ধারণা, আমার যতটুকু বুঝি বা বোঝার সক্ষমতা আছে সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা, হ্যাঁ, তাতে আওয়ামী লীগের কেউ এই ধরনের দুঃসাহসিক কাজ করার সাহস কিংবা সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের আছে বলে আমার মনে করি না। যদি তাই থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন হাসনাত, সার্জিস, নাহিদ, তাদেরকে কিন্তু গোপালগঞ্জে কিন্তু মানুষ ঘেরাও করেছিল, বিশেষ করে আওয়ামী লীগের মানুষ, কিন্তু তারা কিন্তু সে মব কিংবা হত্যার দিকে যায়নি। আপনি এরকম অসংখ্য জায়গায় আওয়ামী লীগ, আপনি গাজীপুরে যখন হচ্ছে যে আপনার মুক্তিযোদ্ধা আকম মুজাম্মেল হকের বাড়ি আক্রমণ করতে গেল, সেখানেও কিন্তু আওয়ামী লীগ চাইলে সেটা করতে পারতো। সুতরাং আমি এই জিনিস একটা জায়গায় বলতে চাই, আওয়ামী লীগের এই মুহূর্তে সেই সক্ষমতাটা নাই। যদি সেই সক্ষমতাটা থাকবেই তাহলে তাদের টার্গেট নিশ্চয়ই হাদি হওয়ার কথা না। 2, বা আওয়ামী লীগ লাশের রাজনীতি করতেও চায় না। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, আওয়ামী লীগ লাশের রাজনীতি করেও না। অতীতে যদি আওয়ামী লীগ যদি লাশের রাজনীতি করতো, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, তারা 16,000 ক্যাডার বাহিনী করতে পারতো, সশস্ত্র ক্যাডার বাহিনী, যেটা দিয়ে তারা আজীবন ক্ষমতায় থাকতে পারতো, কিন্তু আওয়ামী লীগ সেটা করে না। দ্বিতীয় যেটা হচ্ছে, দেখেন আপনি যদি সাম্প্রতিক নির্বাচনের মানে বিভিন্ন জায়গায় জরিপ দেখেন, আমি প্রথমত একটু কথা বলতে চাই জরিপের যে জরিপগুলো প্রকাশিত হয়েছে, বিএনপি 62%, আওয়ামী লীগ 7%, কিংবা হচ্ছে জামাত হচ্ছে 26%। আমি প্রথমে একটু কথা বলে নিতে চাই দর্শকদের বোঝার জন্য, আমরা কিন্তু ক্লিয়ার না আসলে রিসার্চের এই গবেষণাটা কি পদ্ধতিতে হয়েছে। হ্যাঁ, আপনি যদি এই সিচুয়েশনে যে মানুষটা কট্টর আওয়ামী লীগ করে তাকেও যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন আপনি কাকে ভোট দিবেন, আমরা পত্র পত্রিকায় দেখেছি, মিডিয়াতে দেখেছি, কেউ যখন বলে যে আগের সরকার ভালো ছিল তার উপর মব ক্রিয়েট করা হচ্ছে। সুতরাং যে মানুষটা আজন্ম আওয়ামী লীগ করে সে মানুষটাও এই ধরনের আইডেন্টিফাইড রিসার্চের ক্ষেত্রে কখনোই বলবে না যে আমি আওয়ামী লীগকে ভোট দেবো। তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি, সে রিসার্চের পদ্ধতিগত জায়গাটাও ত্রুটি ছিল। এখন সেই জায়গাটা ধরেই আমি বলছি, ত্রুটিগত জায়গা থেকে আপনি যদি প্রথম আলোর দেখেন, রিপোর্ট দেখেন, সেখানে দুটো জিনিস উঠে আসছে। একটা হচ্ছে বিএনপি অনেকে এগিয়ে, আরেকটা হচ্ছে প্রায় 70% মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচন করুক। একটু বিষয়টা দেখেন, তার মধ্যে প্রায় 30% চায় বিনা শর্তে, কেউ চায় যে হ্যাঁ এটার বিচার হোক, আওয়ামী লীগ ক্ষমা চাক, অর্থাৎ দেশের 70% মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচন আসুক। তার মানে তার ইন্ডিকেশন থেকে, এর আগেও যদি আপনি কয়েকটা রিসার্চ দেখেন, বলা হচ্ছে বিএনপি, জামাত, অন্যান্য দল, কিন্তু সেখানে কিন্তু আওয়ামী লীগের কথা বলা নাই। সুতরাং মানুষ বলছে যে আমরা ভোট দিব না, আমরা অন্য কাউকে দিব, আমরা জানি না। তার মানে এই মানুষগুলো আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আমি যে প্রশ্নে আসতে চাচ্ছি যে সাম্প্রতিক জরিপের ফলাফলে বিএনপি যদি এগিয়ে থাকে, সেই জায়গায় ট্রাম্প কার্ডটা খেলেছে জামাত। এটা জামাত এবং ডক্টর ইউনূসের একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ, যে ডিজাইনের মাধ্যমে এই যে দেখেন তারা নির্বাচনের দিকে এগোচ্ছে। সে নির্বাচনের জায়গা থেকে
তারা বেনিফিট নেওয়ার জন্য, লাভ নেওয়ার জন্য, আমি যেটা বলবো তাদের একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ লাশের রাজনীতি করে না, আর আওয়ামী লীগের যদি কাউকে হত্যা করার যদি সক্ষমতায় থাকতো সেটা হাদি কিন্তু এখানে ম্যাটার না। অসংখ্য আওয়ামী লীগের মানুষের প্রাণনাশ কিন্তু একক হাদি করেননি। সেখানে হাসনাত আছেন, সার্জিস আছেন, জামাত আছেন, বিএনপি আছেন, ডক্টর ইউনূস আছেন, আসিফ নজরুল আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আছেন, অসংখ্য মানুষ এটার সাথে জড়িত। সুতরাং আওয়ামী লীগ সে পথে হাঁটতো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আপনি দেখেন যে গুলি হওয়ার সাথে সাথে দায়টা পড়লো বিএনপির উপরে, প্রেশারটা বিএনপির উপরে যাবে। এবং ঠিক একই সাথে আমি এটাও বলতে চাই, তারা যে অল আউট অভিযানের কথা বলছে, সেই জায়গা থেকেও যে 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 জায়গায় আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে সেখানেও আওয়ামী লীগকে প্রতিহত করা হবে, ঠিক একইভাবে বিএনপিকেও নির্মূল করার চেষ্টা হবে। সেই জায়গা থেকে জামাত তার হচ্ছে নির্বাচনের দিকে যাবে। এবং এই যে দেখেন একটা মানুষকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, গত 16 আগস্ট থেকে 15 আগস্টের পর, 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় 5,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। সবটাই হচ্ছে মিডিয়ার ব্যাপার। আপনি দেখেন যাদের এর আগে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি মাসুদের কথা বলতে পারি, আপনি তোফাজ্জলের কথা বলতে পারি, আপনি শামীমের কথা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, আপনি হচ্ছে যে কুমিল্লায় মা মেয়েকে মব করে হত্যা করা হয়েছে, এরকম অসংখ্য মবের হত্যা বাংলাদেশে হয়েছে, প্রতিদিনই হচ্ছে। কই মিডিয়া তো বলে যে হচ্ছে যে মিডিয়া তো এইভাবে প্রতিবাদ করে না বা প্রকাশ করে না। আমি যদি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ঘটনাটাই আমি তুলে ধরি, ছাত্র শিবিরের সন্ত্রাসীরা শিক্ষককে হামলা করেছে, পত্রিকা নিউজ করেছে, শিক্ষার্থীরা আওয়ামীপন্থী শিক্ষককে ধাওয়া করেছে। এই যে মিডিয়া ফ্রেমিং, আমি সেই জায়গা থেকে বলছি যে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, মিডিয়া তো কারো পাশে দাঁড়ায়নি। আজকে হাদির জন্য এত মায়া কান্না কেন? আমি হাদির রাজনৈতিক আদর্শের ঘোরতর বিরোধী হওয়ার পরে আমি বলবো যে বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক মানে কালচার বা সংস্কৃতি না থাকাই ভালো। তো আমার অ্যানালাইসিস যেটা বলে, এটা ডক্টর ইউনূস এবং জামাতের ম্যাটিকুলাস ডিজাইন, যে ডিজাইনের অংশ হিসাবে কেউ এক ঢিলে দু পাখি বলতে পারে, এক ঢিলে তিন পাখিও বলতে পারে। আওয়ামী লীগ আগেই কাবু করেছে, বিএনপিকে এখন দৌড়ের উপর রাখবে। পাশাপাশি এই ডিজাইনের অংশ হিসাবে জামাত যদি ক্ষমতায় আসে তারা তো ডেফিনেটলি সরকার গঠন করবে। ডক্টর ইউনূস সেফ এক্সিট নিয়ে প্রেসিডেন্সিয়াল পদে যাবেন। তো এই সমস্ত কিছুই আমার কাছে মনে হচ্ছে একটা সাজানো এবং ম্যাটিকুলাস ডিজাইনের প্ল্যান হিসেবে, এবং সেই প্ল্যানটা এক্সিকিউট শুধুমাত্র, আমি যেটা বলতে চাই, এখান থেকে হয়তো শুরু হয়েছে। আপনি হয়তো ভবিষ্যৎ আরো দেখবেন যে এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাদের উপরও শুট আউট করে জামাত গেমটা খেলে বিএনপিকে মানুষের মধ্যে বিষিয়ে তোলা হবে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও এট এ টাইমে বলা হবে, এই যে আগে যেটা বলতো যে আগেও দেখেছি এটাকেও দেখছে যে দুটোই খারাপ, সেটা এস্টাবলিশ করে তারা এই ডিজাইনটা তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। একদম, আপনি ধন্যবাদ। আমরা তাহলে ইউনূসের আসলে উদ্দেশ্যটা কি? হাদিকে কেন্দ্র করে বিএনপিকে ঘায়েল, এবং আমরা দেখছি যে জামাত ইসলামের এক ধরনের নির্বাচনী শোডাউন শুরু হয়ে গেছে। সেই শোডাউনের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাপারও আমরা দেখছি যে বিএনপি আওয়ামী লীগ দুটোই তো চাঁদাবাজ, দুটোই খারাপ, কাজে এখন জামাতকে সুযোগ দেওয়া হোক। এবং এর মধ্যে সাদিক কায়েমের ঘোষণাটাও খুব সিগনিফিকেন্ট। সাদিক কায়েম হঠাৎ করে সবাইকে, জনতা, ছাত্র জনতা এবং সব দেশের মানুষকে ঢাকা শহর এবং দেশ থেকে চাঁদাবাজ, দখলবাজদের মুক্ত করবার জন্য আহ্বান জানাচ্ছে, এবং সে আরেকটা আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। তো যদি তাই হয় তাহলে তো তার প্রথম আন্দোলন বা প্রথম বিপ্লব বা প্রথম বিদ্রোহ তো হওয়া উচিত ছিল উপদেষ্টাদের মধ্যে যারা সর্বোচ্চ লেভেলের দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, কোটি কোটি টাকা এর মধ্যেই তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে, আমরা জানি, প্রমাণিত। এবং স্বয়ং প্রধান উপদেষ্টা, তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান যিনি, তিনি তো অনেক অনেক টাকা, জমি, অনেক কিছু হাতে নিয়েছেন। তাহলে পুরো রাজনৈতিক ভাবে তাদের এই মুহূর্তে মানে এসে ডিজাইনটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশকে তারা আসলে কোথায় নিয়ে যাওয়ার এই লাস্ট স্ট্রোকটা তারা করেছে? জি আপা, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নেই যে একটু দুর্নীতির বিষয়ে একটু কথা বলতে চাই। আপনি যেটা বললেন যে সাদিক কায়েম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, যারা হচ্ছে বিএনপিকে উদ্দেশ্য করে বলছে যে তারা হচ্ছে বাস দখল করেছে, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো, দোকান, বাজারঘাট, হাট বাজার। আমি একটু প্রথমে বলে নিই, দেখেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বলি,
যে আইনের দৃষ্টিতে সবাই সমান। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা কথা বলা হয় যে ধরেন এই যে আন্দোলনটা তো কোটার বিরুদ্ধে ছিল, তাই না, যেটাকে বলা হচ্ছিল যে মেরিট বেসড রিক্রুটমেন্ট বা প্রকিউরমেন্ট। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনি দেখেন যে গ্যাপটা কোন জায়গায়। আপনি যখন পলিসিগত দিক থেকে বলবেন, আইনের দিক থেকে যে নিয়োগটা হবে মেরিট বেসড, হ্যাঁ, কিন্তু নিয়োগটা হচ্ছে না, তার মানে আপনি বলছেন মেরিট বেসড নিয়োগ হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আপনার ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে, উনি মেরিট বেসড, আমি ওনার বিজ্ঞ অভিজ্ঞ কিংবা হচ্ছে ওনার জ্ঞান কিংবা ডক্টরেট ডিগ্রি রিসার্চ আমি কোনো কিছু অবমূল্যায়ন করছি না। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা সুস্পষ্ট প্রক্রিয়া আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর নিয়াজ আহমেদ খান, তিনি যে নিযুক্ত হলেন, হ্যাঁ, উনি কোন প্রক্রিয়ায় হয়েছেন? এটা কি দুর্নীতি না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালে নকিব তিনি যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, তিনি কি সিনেটের মাধ্যমে হয়েছেন? তিনি কি শিক্ষকদের ভোটের মাধ্যমে হয়েছেন? উনি কি ডেমোক্রেটিক প্রসেসে হয়েছেন? হননি। এই যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে, বাংলাদেশের সকল ব্যাংক দখল করা হয়েছে। এখানে একটা জিনিস বলি, ম্যাটিকুলাস ডিজাইনের, আপনি যদি গতকালের পত্রিকাটা পড়েন, আপনি দেখবেন বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য যদি উপযুক্ত পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ যদি লোকবল পাওয়া না যায়, তাহলে হচ্ছে বেসরকারি ব্যাংক থেকে হচ্ছে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে। আমরা এর আগে দেখেছি যে জামাতের একজন শীর্ষ রাজনীতিবিদ কিভাবে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বুঝিয়ে দিচ্ছেন গ্রামাটিক্যালি, হ্যাঁ, সিস্টেমেটিক্যালি, যে দুর্নীতি করার জন্য কেন্দ্রের ভেতর থাকলে কি করতে হবে, কেন্দ্রের বাইরে থাকলে কি করতে হবে। আমি প্রফেসর নিয়াজ আহমেদ খান সম্পর্কে একটা বলতে চাই। আজকে যদি সাদিক কায়েম যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, তাহলে সেই আন্দোলনটা তো তার বিরুদ্ধেও করা উচিত, সেও তো ছাত্রলীগ ছিল, তাই না? এবং আমি আরেকটা জিনিস সুস্পষ্ট ভাবে বলতে চাই, আপনি বাংলাদেশের যারা হচ্ছে শিক্ষক রাজনীতি করতেন আওয়ামী লীগের সময়, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, যে বিএনপির রাজনীতি করতেন তাকে জিজ্ঞেস করতে পারেন, যে হচ্ছে যে জামাত রাজনীতি করছিল তাকেও জিজ্ঞেস করতে পারেন। আমি উজ্জিউ রেসপেক্ট বলছি, আমি আগেও বলেছি উনি আমার সরাসরি শিক্ষক। হ্যাঁ, ছাত্র হিসেবে ওনাকে আমি প্রশ্নটা করতে চাই, বাংলাদেশে একজন প্রফেসর নিয়াজ আহমেদ খান গত 16 বছরে আওয়ামী লীগ থেকে যে পরিমাণ সুবিধা নিয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নট এ সিঙ্গেল টিচার উড গেট দ্য বেনিফিট ফ্রম আওয়ামী গভর্নমেন্ট। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রফেসর নিয়াজ আহমেদ খান স্যারের সাথে আমার শিক্ষক, আমি সরাসরি বসতে চাই। উনি কি করেননি? উনি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালস এর সর্বোচ্চ পর্যায়ে উনি কি আর্মিদেরকে ট্রেনিং দেননি? বাংলাদেশের বড় বড় প্রজেক্ট গুলাকে তিনি নেননি? তিনি তো চাকরি ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানে চলে গিয়েছিলেন, সেখান থেকে তো আওয়ামী লীগ সরকারের আমলে ডেভেলপমেন্ট স্টাডিজে এসে চেয়ারপারসন হলেন। এই ঘটনাগুলো তো আমরা জানি, কিন্তু মানুষ বলে না। তাহলে আপনি আন্দোলনটা আপনি প্রফেসর নিয়াজ আহমেদ খানের বিরুদ্ধে করেন। আমি যে জিনিসটা আপু বলতে চাচ্ছি, বিরুদ্ধে করুক, হ্যাঁ, আসিফ নজরুলের বিরুদ্ধে করেন, ইউনূসের বিরুদ্ধে করুক, ইউনূসের বিরুদ্ধে করুক। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের দেশের মানুষ যেটা মনে করে কি, যে একজন, এবং আরেকটা পয়েন্ট একটুখানি দর্শকদের বলি, সেটা হচ্ছে প্রায় 100 কোটি টাকার উপরে হোটেল ভাড়া দেয়া হয়েছে আসিফ মাহমুদের জন্য। আসিফ মাহমুদ সজীব বই, এবং আপনি দেখেন তার বাবা কিন্তু কিছুই ছিল না, তার বাবা টিকাদারি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। প্রশ্ন হচ্ছে সার্জিস আলমের শ্বশুর, ওনার যোগ্যতা কি? উনি হচ্ছে যে হাইকোর্টের বিচারপতি হয়ে বসে থাকলেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, অসংখ্য ধন্যবাদ, যে এই যে আসিফ মাহমুদ সজীব বইয়া, মাহফুজ আলম, এবং আরেকটা প্রশ্ন, যে এরা তো এই আন্দোলনের আগে তো তারা তো 3 বেলা পেট ভরে ভাত খেতে পারতো না। আমি এই কথাটা কেন বলছি, আবারও রেসপেক্ট রেখে বলছি, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, টিউশনি করে যে টাকা মানে আর্ন করা যায় কিংবা ফ্যামিলি থেকে যে টাকা পাওয়া যায়, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা 20 দিনের পরে বাকি 10 দিন বাকি খেতে হয়। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জেনারেল ট্রেন্ড, এটা জেনারেল ট্রেন্ড। তাহলে আজকে যে তারা কোটি কোটি টাকার গাড়িতে চড়ছে, তারা বিমানে চড়ছে, কোন সময় ছাত্রলীগের কে জানি আপনারা বিমানে চড়ে দেশে মানে তার গ্রামে গিয়েছিল, প্রচন্ড সমালোচনা হয়েছে। তো আজকে শিবির, আজকে নুরুল হক নুরু, অসংখ্য মানুষজন তারা হেলিকপ্টার দিয়ে যাচ্ছে, ব্যক্তিগত জাহাজ দিয়ে যাচ্ছে, এদেশের মানুষ তো প্রশ্ন করছে না। তো যার যে যেখানে অ্যাক্সেস পেয়েছে সেখানে তারা সেটাই করেছে। অর্থাৎ জামাত দুর্নীতি করে বাংলাদেশের মানে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের এবং রেগুলারিটি অর্গানাইজেশনের সমস্ত বড় বড় পদগুলো হচ্ছে জামাত ভাগিয়ে নিয়েছে।